সেটা হচ্ছে যখন ম্যাডাম করোনা আক্রান্ত হন তার আগেতেই কিন্তু ম্যাডাম অসুস্থ, আপনারা সবাই জানেন যে উনি জেলে গিয়েছিলেন হেঁটে, অত্যন্ত সুন্দর স্বাস্থ্য জেলে গিয়েছিলেন। যখন তিনি বের হয়ে পিজি হাসপাতালে আসেন তখনও তিনি হুইল চেয়ারে, আবার পিজি হাসপাতালে যখন তিনি বাসায় আসেন তখন কিন্তু হুইল চেয়ারে, অর্থাৎ তিনি কিন্তু তখন হুইল চেয়ারে চলে গেছেন। এটা কেন আমরা বারবার আলোচনা করেছি? কারণ সে ট্রিটমেন্টটা পাননি হাসপাতালে, জেলে, কারাগারে। বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, প্রেস কনফারেন্স করেছি, আপনার মনে আছে নিশ্চয় বহুবার, ডাক্তারদের রিপোর্ট নিয়ে, বিশেষজ্ঞদের নিয়ে করেছি। আমরা জামিন চেয়েছি বারবার যে আমরা আইনসঙ্গত ভাবে যে জামিনটা আপনারা দিতে পারেন সেটা আপনারা দিচ্ছেন না কেন? এবং আপনারা সবাই জানেন যে বারবার বলার দরকার নেই যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা মামলা, দুটো দিকে মিথ্যা মামলা দিয়ে অনেক পরে 25টা মামলা দিয়েছে, দিয়ে তাকে সেখানে কারা মামলা তাকে সাজা দিয়ে তাকে আপনার কারা অন্তরণে পাঠানো হয়েছে। এটা তো রাজনৈতিক প্রতিহিংসা কিছুই না, যেখানে দেখুন অন্যান্যদেরকে কনভিকশন হওয়ার পরে 17 বছর কনভিকশন, 10 বছর কনভিকশন হওয়ার পরেও কিন্তু যখন আপিল করছে তখনই জামিন পাচ্ছে। আমি তার নাম হচ্ছে ইতিমধ্যে হয়েছে, এটা কিছুদিন আগেও ঘটেছে। আপনার আত্মসমর্পণ করেছে রায় হওয়ার পরে, তারপরে কিছুদিন থেকে যাওয়ার পরে জামিনে বেরিয়ে এসছে। তো এখানে যে মন্ত্রীরা ছিলেন এই সরকারেরই, যারা সাজা হওয়ার পরে তাদেরকে এই আপনার জামিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিন তারা বেরিয়ে এসছে, মন্ত্রিত্ব করছে। এই যে আপনার বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড, কিছু লোকের জন্য আপনার একরকম ব্যবস্থা আর ম্যাডামের জন্য আরো একরকম ব্যবস্থা। এটা কারণটা একটাই যে উনি হচ্ছেন বর্তমানে এই ফ্যাসিস্ট যারা সরকার তাদের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে তারা মনে করে। আমরা মনে করি যে সত্যিকার অর্থে জনগণের নেতা যদি কেউ থাকে তিনি এবং তাকে অন্তরীণ করে রাখা, রাজনীতি থেকে দূরে সরে দেওয়া, এটাই তাদের লক্ষ্য। যে কথা আমি বারবার বলছি আপনাদেরকে, যে মূল লক্ষ্যটা কি? যে তাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, তার দলকে সম্পূর্ণ নিশ্চিন্ত করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একটাই, যে এই দেশে জনগণের প্রতিনিধি হিসেবে একটি দলই আছে, জনগণের রাজনীতি যেটা, সেটা হলো আপনার একটাই মাত্র দল, সেটা তারা ধারণ করে, সেটা হচ্ছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যেটা সোল, যেটা অন্তরাত্মা, সে অন্তরাত্মার রাজনীতি করা বিএনপি। এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে বিএনপি সম্পর্কে ভুল ধারণা করবেই, করাবেই। বিএনপি দ্য পার্টি, যার মূল শক্তিটা কিন্তু জনগণ। আমি অনেকবার আপনার সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, বিএনপির ভোটাররা যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশের শতকরা 100 মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় বোধ, চিন্তা ভাবনাকে যারা ধারণ করে, তাদের প্রতিনিধি হিসাবে কিন্তু বিএনপি কাজ করে। অনেকে অনেক রকম কথা বলেন, অনেকে অনেক রকম, অনেকে আমাদেরকে অনেকবার বলতে চেষ্টা করেছে যে আপনার জঙ্গিবাদ, তারপরে আপনার ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আবার কিছু বুদ্ধিজীবীও আছেন, তারাও বিএনপি ওইভাবে প্রচার করতে চায়। বাস্তব কথাটা যেটা কি, যে the reality is this, that BNP represents the people of Bangladesh. এটা হচ্ছে রিয়েলিটি। আপনাদের যারা একটু বয়স্ক আছেন এবং যারা পাকিস্তান আমাদের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বা খবর রাখেন বা পড়াশোনা করেছেন, তারা দেখবেন তখন মৌলানা ভাসানী সাহেব উনি একটি কথা সবসময় বলতেন, যে তোমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। নট অনলি মুসলিমস, দ্য হিন্দুস, দ্য আদার রিলিজিয়াস পিপল, তারা সবাই এখানে হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। এদেরকে বাদ দিয়ে কখনো তোমরা রাজনীতি করার চেষ্টা করো না, কারণ তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এবং জিয়াউর রহমান সাহেব সঠিকভাবে সেটাকে উপলব্ধি করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে নিয়ে এসেছেন এবং এই দর্শনটাই মানুষ ধারণ করে নিয়েছে। যার ফলে দেখেন, আফটার হিজ অ্যাসাসিনেশন সবাই তো মনে করতে জীবন ফিনিশড,
রাজনীতিটা বিএনপি রাজনীতিটা হচ্ছে মানুষের কাছে। আমার সঙ্গে অনেক বামপন্থীদের কথা হয়, আপনার তাদের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমি নিজে এক সময় বাম রাজনীতি করেছি, ছাত্র জীবনে করেছি, পরবর্তীকালে করেছি। আমার কাছে মনে হয়েছে যে জনগণের ভাষা ঠিক যেটা তারা ভাবে, চিন্তা করে, মনোযোগ যেটা আছে সেটা বিএনপি সবচেয়ে ভালো করছে করে, তাদের রাজনীতির সঙ্গে মিলে যায়। এই কারণে কিন্তু বিএনপি টিকে আছে, টিকে থাকবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। আমি কথা এই জন্য বলছি যে এই জায়গাগুলো না বুঝলে কিন্তু আমরা সবসময় বিএনপিকে ভুল ব্যাখ্যা বিএনপি সবসময় করতে থাকবো, সেটা আমরা চলে যাবো, ইল করে যাবো। এবার আমার সেই রাজনীতি মানে চমৎকার ভাবে তিনি বুঝেছিলেন, ধারণ করেছিলেন, সেটাকে তিনি দিয়েছেন। আপনার ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন, তিনি বাক স্বাধীনতার কথা বলেছেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন। আমি কথাগুলো একটু বলছি এই জন্য যে আপনার একটু আমাদেরও একটু ধারণা পরিষ্কার হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তো ম্যাডাম ওই জন্যই আমরা কিন্তু দেখেন ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আমরা যতবার বুলেটিন দিয়েছি, কথা বলেছি, করেছি আপনাদেরকে, আমরা খুব সংযত ভাষায় এই জন্য বলেছি যে আমরা চাই না যে ম্যাডামের আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলি, মানুষের স্বাস্থ্য কিন্তু মানুষের খুব প্রাইভেট, হেলথ ইজ এ প্রাইভেট। এবং বিদেশে আপনি বিশ্বাস করেন, তারা প্র্যাকটিস করে। একজন ডাক্তার রোগীর তার রোগী সম্পর্কে একটা কথা অন্যতম বলবেন, দ্যাটস অ্যান অফেন্স। মেডিকেল এথিক্স এর বাইরে বিষয়তে তার শাস্তি আছে। যদি কোনো ডাক্তার কোনো রোগীর আপনার তার স্বাস্থ্য রিপোর্টটা সম্পর্কে কোনো কিছু বলে বাইরে, সেটা একটা অফেন্স হবে। এটা একদম পুরো মেনটেইন করে, বলবেই না, কারণ তো যেহেতু জানতে দিবে না। আমরাও কিন্তু সেই কারণে, যেহেতু ম্যাডাম জনগণের নেত্রী, প্রচন্ড রকমের উদ্বেগ আছে, আর আশঙ্কা আছে, জানতে চায়, আমরা খুব সংযত ভাষায় কথা বলি, ডিটেলস কিছু বলিনি আমরা। আমি যে কথা বলছিলাম আর কি, যে ম্যাডাম কিন্তু তাকে যে পিজি হাসপাতাল থেকে তারা আপনার সরকারি নির্দেশে তাকে বাসায় নিয়ে আসলো, এটার মূল কারণটা ছিল কিন্তু আমরা মনে করি যেটা আর কি, যেহেতু উনি ওখানে ঝুঁকির মধ্যে ছিলেন, তখন করোনা শুরু হয়ে গেছে। So they did not want to take any risk. আমি কিচ্ছু না দিতে বাসা পারি, ভালো কথা, আমরা খুশি হয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে অন্তত তাকে তার সুস্বাস্থ্য মেনটেন করা থাকবে। এরপরে তার চিকিৎসার ব্যাপারে তার বিধিনিষেধটা দিয়ে দিয়েছেন যে বাইরে চিকিৎসা করতে পারবে না। তখন তার বাইরে নেওয়ার কথা আমরা চিন্তাও করিনি, তার আমরা বলেছিলাম যে বিদেশে উন্নত চিকিৎসা করতে দেওয়া উচিত। এই জন্য তার যে রোগগুলো আছে, বিশেষ করে আর্থ্রাইটিস, এটা আপনার খুবই মারাত্মক একটা রোগ, এটা আপনার লং টার্মে ক্ষতি করে। ওইটার যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, আপনার যে কোনো বড় ডাক্তারের সঙ্গে কথা বলবেন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন, তবে যে আর্থ্রাইটিসের ভালো চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখানে নাই বললেই চলে। একমাত্র বড় আপনার একজন বিশেষজ্ঞ আছেন, ডক্টর আজিজুল হক সাহেব, এবং সেটাও নির্ভর করবে আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলোর উপরে। এবং এই জন্য ওই কতগুলো থেরাপি নতুন এসছে, যে থেরাপিগুলো দিলে আপনার সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থাগুলো তাকে আবার ঠিক করে চেক করে রাখতে হয়। তো সেটার জন্য কিন্তু আমরা ওইভাবে গুরুত্ব সহকারে, এবং উনি যখন ছিলেন আপনার হাউস ইন্টার্ন ছিলেন, উনি কিন্তু একদিনের জন্য কোন তাদের যে কন্ডিশন শর্ত ভঙ্গ করেন নাই। উনি একদিনের জন্য ঘরের বাইরেও যান নাই, বাসার বাইরেও যান নাই, এবং কোথাও কোনো বক্তব্য দেননি। আমরাই হয়তো মাঝে মাঝে এসে বলেছি যে উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন, তাই না? উনি কিন্তু নিজে কোনোদিন এমনকি ব্যালকনিতে দাঁড়িয়ে হাতও নাড়ান নেই। এটা কিন্তু লক্ষ্য করার বিষয় আছে। নাম্বার টু হচ্ছে, এইবার যখন তার করোনায় উনি আক্রান্ত হলেন, সেই করোনা আক্রান্ত মধ্যে বাসায় চিকিৎসা নিতেন, তাই না? আমরা তো মনে হচ্ছে আমি এইখানে এসে ভিজিট করেছি আপনাদের। কারণ হচ্ছে একটা কারণ আমরা চাইনি যে আপনার এটা কোনো কন্ডিশন গুলো কোনো ব্রেক করা ঠিক হবে। আমাদের এক নম্বর জন্য হচ্ছে এটা প্রাইভেট যে আপনার অসুস্থতা, প্রাইভেট নিয়ে বাইরে কথা বলাটা সম্ভব নয়। এরপর দেখবেন যে আমাদের চিকিৎসকরা পর্যন্ত খুবই সংযত ভাষায়। আরেকটি কথা আমি স্থিতিশীল বলবো কেন, স্থিতিশীল তো বলতেই হবে এই জন্যে যে ওনার
ওই সময় প্রথম দিকে যখন আপনার পরিবার তার বাইরে যাওয়ার জন্য করেছিল, অ্যাপ্লাই করেছিল, তখন ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। কথাটা লক্ষ্য করবেন, ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। ডাক্তাররা পর্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল, যে কারণে তারা একটা চিঠিও দিয়েছেন, মানে একটা রিপোর্টও দিয়েছেন যে হার্ট কন্ডিশন ভেরি ক্রিটিক্যাল। আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো এনাফ নয় তার এটাকে ঠিক করার জন্য, বয়কট করার জন্য। যে কারণে তারা মনে করছে যে যদি আপনার বাইরে চিকিৎসা না হয় ভালো হবে। একটা বক্তব্য যে আমাদের হেলথ সিস্টেমটা আপনারা জানেন, ইভেন দ্য প্রাইভেট হসপিটালস আর নট প্রপারলি ইকুইপড। একমাত্র এবার কেয়ার হসপিটালই কিন্তু আপনার সবচেয়ে বেশি টেকনোলজির দিক থেকে উন্নত। তারপরে ইনস্ট্রুমেন্টটা না, ওরা নিজেরাই মনে করে যে ওদের অনেক লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলো কিন্তু তারা তখনই পরিবার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পরেই, তাদের রিপোর্ট করার পরে কিন্তু পরিবার তাদের ওনাকে বাইরে নেওয়ার জন্য আবেদন করে। দেশবন্ধী বেগম সারা দিয়ে কোনোদিনই বিদেশে গিয়ে থেকে রাজনীতি করতে চান না, কথা জরুরি গুরুত্বপূর্ণ করতে চান। অনেকে অনেক রকম কথা বলে, দেশে বাইরে চলে গিয়ে উনি আর আসবেন না, উনি ওখান থেকে রাজনীতি করবেন, কোনোদিনই করতে চান না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনি কারাগারে যাওয়ার আগে উনি বিদেশে গেলেন, লন্ডনে ছিলেন। যখন তার যদি একটা ওয়ারেন্ট হলো, এখানে করলো, উনি কিন্তু থেকে যেতে পারতেন, আসতেন না, উনি মুক্ত থাকতেন এবং মুক্তি করে রাজনীতি করতে পারতেন। পারতেন কিনা বলেন? পারতেন তো, করেন কেন করেনি? সে বিলিভস ইন দ্য কান্ট্রি, এই দেশে এখানেই যা কিছু আমার এখানেই হবে। এবং তার তখনও আদালতের প্রতিটা আস্থা ছিল, সংবিধানের প্রতি আস্থা ছিল, বলেই কিন্তু দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে তিনি আদালতে গেছেন টু ফেস কেসেস। এবং এই যে একটা জিনিস আপনার দুঃখজনক, আমার আমি তো হতাশ হয়ে গেল এই বয়সে এসে। হোয়াট ইজ আওয়ার ফিউচার ইন ফ্যাক্ট? উনি যে স্টেটমেন্টটা করলেন, যে ওনার যে জবানবন্দি কোর্টে, এটা কি 364 বলেন, 164 না, ওনার এটা হচ্ছে আপনার যে কোনো আপনার আন্ডার ট্রায়ালে যিনি থাকেন, আসামি করা হয় যাকে, তার আর্গুমেন্ট সর্বে শেষ হওয়ার পরে তার একটা অধিকার আছে তার নিজস্ব বক্তব্য দেওয়ার জন্য। এটা একটা এটার একটা আপনার ধারাই আছে, আইন আপনার আইনও আছে, ওইতে উনি সেই আপনার স্টেটমেন্টটা দিয়েছেন। প্রায় অনেক অনেক প্রায় 150 পৃষ্ঠার মতো তার একটা আপনার এই যে অনুমোদন। লিটারেচার, ইটস এ পলিটিক্যাল লিটারেচার। আপনার কিন্তু দুঃখ করতে হবে, এটা অনেকেই এটা প্রচারও করেননি, এটা জানানি করেনি, সে কেউ করেনি। এটা আমরা বই আকারেও ছাপিয়েছিলাম। ইটস এ লিটারেচার, পলিটিক্যাল লিটারেচার। আপনার অল অফ আস যারা আমরা রাজনীতি করি, কেউ পক্ষে বিপক্ষে থাকতে পারি, কেউ মত পোষণ করতে পারি, সব কিছু করতে, কিন্তু এটা রাজনীতির স্বার্থে আপনি এটা সকলেরই পড়া উচিত। আমি অনুরোধ করবো আপনারা বলবেন, একমত হবেন না, হয়তো জীবন থাকে সব কিছু, বাট ইউ শুড গো থ্রু ইট। এটা আমার অনুরোধ থাকে আপনাদের কাছে। এখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন তার সমস্ত বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে তাকে কারাগার দেওয়া। যে কথা বলবো যে আপনি স্ট্যান্ডার্ড করে তাকে জামিন দেওয়া হয়, জামিন দেওয়া হয়নি। আপনি পাবেন, সব খুব কম জায়গায় পাবেন এইরকম একজন পলিটিক্যাল লিডারকে যে 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, নট দ্যাট কারো দয়া প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আপনার প্রশাসন বা আপনার জুডিশিয়ারি, এদের নির্বাচন কমিশন, এদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হননি। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন 3 বার। সবচেয়ে জনপ্রিয় একটা নির্বাচনে হার। তাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে সাজা দিলেন এবং একটাই উদ্দেশ্য ছিল যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। 111-এর সমালোচনা করি আমরা, তারাও করেন। 111-এর শেখ হাসিনাকে আপনারা নিয়ে গিয়েছিল এবং বেগম খালেদাকে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে তারা -2 থিওরি দিয়েছিল তখন, তাই না? দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগ ওই তখনকার তৎকালীন আপনার যে শাসক গোষ্ঠী, তাদের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে যোগ সাজেশ করে তারা -1 থিওরিতে চলে গেল। জনতার ক্ষমতায় আসলো, সবাই জানেন আপনারা। তো আমি সেগুলো রিপিট করতে চাই না, জিনিসগুলোকে ধরে দিতে চাই যে উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে পলিটিক্স থেকে সরিয়ে দেওয়া। কিন্তু মোস্ট পপুলার লিডার, থ্রেটটা কোথায়? উনি একজন নেত্রী
যিনি রাস্তায় বেরোলে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে। এটা প্রমাণ তো আপনারা দেখেছেন। ওই আপনার শেষের দিকের কথাই বলি আমি, যখন আপনার চিটাগাং আপনার কক্সবাজারে যে আপনার রোহিঙ্গাদের আপনার দেখতে গেলেন মিলাদ থেকে ফিরে এসে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। দিস ইজ দ্য থ্রেট। এটাকে ওরা থ্রেট মনে করে পারে যে বেগম যে এত জনপ্রিয় যে উনি রাস্তায় রাতের ব্যাবিলনের সেই আপনার বংশীবাদকের মতো আপনার আপনার অবস্থা তৈরি হবে। এই কারণে তাকে সবসময় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং একটাও ওইভাবে করা হয়েছিল। যাই হোক, এখন তো উনি সত্যিকার অর্থে বলতে কি হারকানি ভেরি ক্রিটিক্যাল at that time. আল্লাহর অশেষ রহমত, কোটি কোটি মানুষের দোয়া, রোজার মাস আছে, তারা কেউ বেশিরভাগ মহিলা আপনার বাড়তি ইবাদত করছেন বেগম জিয়ার সুস্থতার জন্য। এটা বাস্তব সত্য। আপনারা একটু দয়া করে অনুরোধ করবো যে আপনারা একটু, যেটাকে আমরা বলি যে আপনারা একটু অনুসন্ধানী রিপোর্ট তৈরি করুন। দেখবেন যে আপনার কিভাবে সাধারণ বিশেষ করে মহিলারা তারা কিভাবে তার মুক্তির জন্য কান্নাকাটি করেন, দোয়া করে আল্লাহর কাছে। সবার কিন্তু এই ভাগ্য হয় না। বহু রাজনীতিবিদ আছে, আপনার হয়েছে গেছে, সবকিছু গেছে, কিন্তু জিয়া রহমানকে যেমন মানুষ ভালোবেসেছিল, আজকে ম্যাডাম জিয়া বেশি একইভাবে ভালোবাসে। আপনার মহাত্মা গান্ধীর জন্য যখন আপনার মহাত্মা গান্ধীকে অ্যাসাসিনেটেড করেন, তখন ভারতে ওই অবস্থা ছিল, ওইভাবে ছুটে এসেছিল মানুষ। হৃদয়ের একটা টান থাকে, সেই টান থাকে। আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি সে কথা হচ্ছে যে এই যে একটা অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে একজন নেতা, তিনি অসুস্থ হলে, তার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, এমন একটা দেশ আমরা তৈরি করেছি, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করেছি, এমন একটা সমাজ আমরা তৈরি করেছি যে তাকে চিকিৎসাদের বাইরেও আমরা যেতে দেবো না। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আর কি হতে পারে? যেটা ফান্ডামেন্টাল রাইট, তার সাংবিধানিক অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, এবং আপনার সমস্ত আইন সব জায়গাতে আছে। এই জায়গাতে কিন্তু আপনি কোর্ট বলেন বা অন্য কেউ বলেন, কোনো বাধা সৃষ্টি করতে পারে। আমি সেটা পরে নোবডি ক্যান ওইটাকে চ্যালেঞ্জ করতে পারে, কেউ পারে না। আপনি যদি কারাগারে আছেন, ঠিক আছে, তাকে আপনি ব্যবস্থা করতে হবে যেন চিকিৎসাটা নিয়ে ফিরে আসতে পারেন। দ্যাটস আ ফান্ডামেন্টাল রাইট টু গেট ট্রিটমেন্ট, টু গেট মেডিকেল ফ্যাসিলিটি এনিওয়্যার। সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এটাকে বঞ্চিত করার পরে আবার দেশনেত্রী সম্পর্কে আপনার এত অশালীন মন্তব্য করছেন কিছু দায়িত্বশীল ব্যক্তি, যেটা আমরা কোনো মতেই আশা করি না এবং সেটা মেনে নিতে পারি না। আমি নাম বলছি না, নাম করাটা আমার আপনার একটা রুচি এবং আমার যে শিক্ষা, সেই শিক্ষার বাইরে। দায়িত্বশীল মন্ত্রী বলছেন যে এটা নিয়ে নাকি আমরা রাজনীতি করছি। দায়িত্বশীল মন্ত্রী আবার এমন কতগুলো কথা বলছেন তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, যেগুলো কখনো কোনো শালীন আচরণের মধ্যে কথা বলতে পারে না। আমাদের সবচেয়ে বড় অপরাধটা কোথায়? সবচেয়ে বড় অপরাধ destroyed the democratic culture in Bangladesh. গণতন্ত্রের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে। বিস্মিত হতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ব্যক্তি যার কোন অবদান নেই দেশের রাজনীতিতে, এই দেশের লিবারেশনের মুক্তিতে, উনি কথা বলার উদ্যত্ত প্রকাশ করেন। আমি আমার বলবো, এর আগেও বলেছি, দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশের বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা পায়ের নখের যোগ্য আপনারা কেউ না। সরি টু সে দ্যাট, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। নিজেরা আপনাদের যোগ্যতা সম্পর্কে দেশের একটা ধারণা আছে। এই কথা থেকে পিএইচডি করে এসছেন, কি করে এসছেন, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। এই যদি আপনার শিক্ষার নমুনা হয়, তাহলে তো আপনার মানুষের শিক্ষিত লোক সম্পর্কে ধারণা পাবে। এরপরে যে জিনিসটা আমি আপনাদের করতে চাই, যে তিনি এখনো ক্রিটিক্যাল কন্ডিশন আছে, যদিও আল্লাহর হুকুমে যে আপনার অনেকটা ইমপ্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। আপনার তার প্রেশার, টেম্পারেচার, অক্সিজেন আপনার যেটাকে স্যাচুরেশন বলে,
আছেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া করছেন, তার চেষ্টা করছেন। আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ যে এভারকেয়ার কেয়ার হসপিটাল তারা সর্বাত্মক আপনার আন্তরিকতা নিয়ে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন। আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা এই ব্যাপারে কৃতজ্ঞ, এবং তারা কোনো কিছু বাকি রাখছেন না। এমনকি তারা বাইরে থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসছেন প্রতিনিয়ত, দেশের বাইরেও তারা যোগাযোগ রাখছেন বড় বড় চিকিৎসকদের সঙ্গে, এবং সেইভাবে তারা এখানে চিকিৎসা করার চেষ্টা করছেন। পরিবার তো আবেদন করেছে, আমরা জানি কেন করেছে সেটা আমি বললাম। তারা যে আবেদনের সঙ্গে সঙ্গে এমনভাবে কথা বললেন যে সবাই আশাবাদী হয়েছে, যখন শোর করে সব যে দিয়ে সবাই ওটাই আশা করে যে একটা অসুস্থতার সঙ্গে কেউ কোনো রাজনীতি করতে চায় না, কিন্তু দুঃখজনকভাবে আপনার হঠাৎ করেই তাদের সেই টোন বদলে গেল, এবং তারা অরণের সাইলেন্স আপনারা বলে দিলেন যে আমরা দিতে পারছি না। কেন পারছেন না সে ব্যাপারে তারা যে যুক্তিগুলো দিলেন, সেই যুক্তিগুলো একেবারেই আপনার অগ্রহণযোগ্য যুক্তি, খোলা যুক্তি। তারা বলেছেন যে সাজাপ্রাপ্ত কাউকে বাইরে চিকিৎসা করতে দেওয়া সুযোগ নেই। সেখানে তারা যে আইনের কথা বলেছেন এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন, জনগণের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি আপনার দু একটা জিনিস বলি তাহলে হবে। ওনারা যে 401 ধারার কথা বলেছেন আর কি, সেই 401 ধারাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না, কারণ এছাড়া এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে আইনি ব্যাখ্যা বা মতামত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা একেবারেই একমত। উক্ত মতামত পার ইনটুইয়াম বা ভ্রান্ত, ভুল ব্যাখ্যা। কারণ ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। 401 এর 1, 401 এর 4 ধারায় ভালো করে পড়লে দেখবেন, আদালত যদি বিদেশ যেতে নিষেধ করে, কোন আদেশও দেয়, আদালত যদি বিদেশে আদেশ দেয়, তাহলেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। খুব স্পেসিফিক বলা আছে। পাঠকের জন্য উক্ত আইনের বিধান তুলে দেওয়া, আমরা আইনটা পড়ে শোনাচ্ছি। 401(1) When any person has been sentenced to punishment for an offence, the government may at any time, without condition or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced. Clear? 4A, 4A, the provision of the above sections shall apply to any order passed by a criminal court. Please, এটা নোট করবেন। Any order passed by a criminal court under any section of this code or any other law which restricts the liberty of any person or impose any liability upon him or his property. অর্থাৎ আপনার যে কোর্ট যেভাবেই নির্দেশ দিক না কেন, এই আইনের দ্বারা সেটাকে বাইপাস করার, সেটাকে কাটিয়ে ওই যে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে। 401 ধারা পড়লে স্পষ্ট প্রতিপাদন হয় যে কোনো আইনে যদি কোনো আদালত কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত নয় চলাফেরার স্বাধীনতা খর্ব করে কোনো আদেশ দেন, সেক্ষেত্রেও সরকার তা স্থগিত করে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এই ক্ষমতা সরকারের সহজাত কিংবা ইনহেরেন্ট পাওয়ার। দুদক আইন 2004-এ সরকারের ব্যাপক সহজাত ক্ষমতাকে খর্ব করা হয়নি, ফলে দুদকের ওখানে বলার কিছু নাই। This is very clear. আপনার চাইলে আপনি আপনাকে এটা কপি করে দিয়ে দিতে পারেন। এখন যেটা আপনার আমি যেটা বলছিলাম কি, যে এই আইনের কথা বলেছেন, ঠিক আছে, ওই পর্যন্ত তারা বলেছেন, ঠিক আছে, থাকলো, আমরা সেটা ব্যাখ্যা দিলাম। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে এখন, যে কথা আমি বললাম, সেটা শুধু অশালীন নয়, অমার্জিত এবং অগ্রহণযোগ্য। এবং আমি আবারও বলছি, দয়া করে সংযত হন, দয়া করে আপনাদের
কথা বলা এটাকে একটু কমান। আমাদের স্কুলে যখন পড়ি তখন আমরা একটা নাটক করেছিলাম, আমি মাঝে মাঝে এসব করতাম আর কি। তো ওখানে একটা কথা ছিল, রসনা সংযত করো জীব। এই রসনাকে আমরা সংযত করতে হচ্ছে, জিহ্বাটাকে একটু কন্ট্রোল করেন, যাচ্ছে তাই বলবেন। আর আপনারা মনে করবেন সবসময় পারবে যেমন এসব কথা বলে, এভরিথিং ইজ বিং নোটেড and the people of this country will give answer to it timely. সময় যখন আসবে তারা তার জবাব দিয়ে দেবে। এখন বলি, ওনারা বলেছেন যে কোন নজির নাই। 1979 আমাদের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী নেতা আসাম আব্দুর রব যখন জেলে ছিলেন, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দায়িত্বে ছিলেন। তাকে এই আইনে তাকে মুক্তি দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল জার্মানি পর্যন্ত। এবং ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে, কারণ প্রায় পঙ্গু হয়ে যাচ্ছিলেন তাদের নির্যাতনে। এরপরে আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরাজগঞ্জের মনসুর সাহেবের ছেলে মোহাম্মদ নাসির সাহেব, তাকেও 2008 সালে তৎকালীন সরকার সাজাপ্রাপ্ত উনি, তাই কিন্তু বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরে এখন আরো, আমি নাম বলবো না, এখন আরো দুই সহোদর ভাই, অত্যন্ত উচ্চপদস্থ প্রভাবশালী সরকারি কর্মকর্তাই বলবো ভাই, তারা কিন্তু এই আইনের 401 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে বাইরে পাঠানো হয়। কেন ওই সমস্ত খোড়া আপনার সোজা বললেন যে আমরা দেব না? সেই প্রধানমন্ত্র তো আপনাদের নাই, সেই বড় যে ভার হৃদয় সেটা তো আপনাদের নাই। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবের ওটা ছিল, উনিও তার অনেক রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি এই সমস্ত সুবিধা দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং তাদেরকে পার্সোনালি তাদেরকে হেল্প করেছেন। আপনাদের সেই প্রধানতা নেই, থাকলে অনেক দিন আগে আপনারা ছেড়ে দিতেন, তাকে রাজনীতি করতে দিতেন। ভয় কেন? নির্বাচন করবেন না, আপনারা নির্বাচনে জড়িয়ে ক্ষমতায় আসবেন, কারণ আমরা জানেন যে নির্বাচন করলে আপনারা কোনদিনই জিততে পারবেন না। কিসের গণতন্ত্রের কথা বলেন, কিসের নৈতিকতার কথা বলেন, কিসের আপনারা এথিক্সের কথা বলেন, আমরা পণ্ডিত বুঝতে পারি। এবং সত্যি কথা বলতে কি, আওয়ামী লীগ এটা বিশ্বাসী করে না। যখনই তারা ক্ষমতায় এসছে তখনই তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যা যা করা দরকার তাই করেছে। ইনফ্যাক্ট সত্য কথা বলতে কি করতে হবে, দে হ্যাভ ডিস্ট্রয়েড বাংলাদেশ। এবং যে কথা আমি আগেও বলেছি যে বাংলাদেশের সোলটাকে তারা মেরে ফেলেছে, দ্য সোল অফ বাংলাদেশ, আত্মা, সে আত্মাকে তারা ধ্বংস করে ফেলেছে। আপনি দেখবেন ভারতবর্ষে যখন আপনার এই যে সাম্প্রদায়িকতার উন্মেষ প্রচন্ড ভাবে হচ্ছে, তখন কিন্তু যারা সত্যিকার অর্থেই আপনার ভারতকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে ভারতের গণতন্ত্রকে ভালোবাসে, ভারতের ধর্ম নিরপেক্ষতা বিষয়টাকে ভালোবাসে, তারা কিন্তু একটা কথাই খুব জোর করে বলেছে, জোর দিয়ে বলেছে যে ডোন্ট ডিস্ট্রয় দ্য সোল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার আত্মাকে নষ্ট করো। কারণ ইন্ডিয়া সবাইকে ধারণ করেছে অতীতে সব সময়, হাজার বছর ধরে। এবং রবি ঠাকুরের সেই বিখ্যাত বোঝাতে সব সুন্দর পাঠানো মহল এক দেহে হরলি, বাস্তবতা। আমাদের বাংলাদেশে কিন্তু সেই দেশ যেখানে আমরা কিন্তু সবসময় সত্যের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা আমাদের যে মূল্যবোধ তাকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। কারণ কি করছেন আপনারা? আপনারা শুধুমাত্র কিছু পুঁজিবাদীদের স্বার্থে, কিছু লুটপাটকারীদের স্বার্থে আপনারা পুলিশ দিয়ে তাদেরকে হত্যা করছেন। শ্রমিকদের বাসস্ট্যান্ডে যে ঘটনা করেছে, সম্পূর্ণ শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র পুঁজিবাদীর স্বার্থে। হ্যাঁ, কারণ তো ওদের দেড় ফল্ট কি ছিল তা তো মূল্যবাদ করে নেন, ফান্ডামেন্টালিজম করে নেন। তারপরেও কেন যে তারা আপনার তাদের যে বেতন, সে পক্ষে বেতন চেয়েছিল, তারা বাড়িয়ে চেয়েছিল, ছুটি চেয়েছিল। গতকাল টুঙ্গিতে আপনার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে। ওয়াই?
আলোচনা করেন, কথা বলেন। পুলিশে আরো বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনি যদি আপনার কোনো সমাবেশ হয়, উশৃঙ্খল হয়ে যায়, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পৃথিবীর সব দেশে তো তাই করে, সভ্য দেশে। আপনার মুহূর্তের মধ্যে বন্ধু ভুল করে দেন। কেন? যে আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে অস্ত্র তো তোমাদেরকে দেখার জন্য দেওয়া হয় নাই, সর্বোচ্চ পর্যায়ে কে নিরাপদ? আপনি নিরাপদ? আপনাদের সাংবাদিক ভাইরা কেউ নিরাপদ? কেউ নিরাপদ না। আপনাদের ইতিমধ্যে কত সাংবাদিক ভাইকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে আপনাদের শুধুমাত্র লেখার অবস্থা। আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন যে আমি আপনার লেখার সঙ্গে একমত নই, ঠিক আছে? তার জন্য আপনি আমাকে জেলে পুড়ে দিবেন, অন্ধকারের মধ্যে রেখে দিবেন, বের হবে না, জামিন হবে না। আমি গতকালই আসাদ সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের অ্যাডভোকেট আসাদ সাহেব, যে আজকে তার একটা কেস আছে কোর্টে, 17 বছরের একজন মেয়ে, অ্যাডাল্ট না, সে আপনার এই হয়তো অনেক আছে, অনেক আছে, অনেকে আপনার ধর্ম সম্পর্কে কিছু কমেন্টস করে, এই ধরনের কমেন্টস করাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যান্ড শি হ্যাজ বিন টার্নড। 17 বছরের একটা মেয়ে, আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা করে, কি একদম মহা ভারত অশুদ্ধ হয়ে গেল যে তাকে আপনার জেলে নিয়ে যেতে হবে। 7 বছরের 14 বছরের কিশোরীর আগে আপনার তাকে জেলে নিয়ে গেছে। এরকম কিন্তু অনেক, প্রায় 457 জন মামলা হয়েছে, ওইভাবে জেলে নিতে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আজকে আপনাদের এই সুযোগটা আমি নিয়েছি এই জন্যে, এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাদের এই আচরণ, ম্যাডামকে আপনার চিকিৎসার জন্য বাইরে যেতে না দেওয়ার যে বিষয়টা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অমানবিক এবং জনগণকে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা তীব্র নিন্দা তখনও জানিয়েছি, এখনো জানাচ্ছি। আরেকটা কথা কষ্ট করে বলতে চাই, আমরা কিন্তু তার বিদেশে যাওয়ার জন্য আমরা আবেদনটা করি, আপনার কাছে পরিবার লাইফ জেনুইন, এরা রাজনীতির সঙ্গে জড়িত না যারা আপনার আবেদনটা করেছে। সেইখানে সবাই এক্সপেক্ট করেছিল, এমনকি বিদেশিরা পর্যন্ত আশা করেছিল যে তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে সুযোগ দেওয়া হবে, সেটা তারা দেয়নি। আমি শেষ করতে চাই, আবারও বলতে চাই যে এইসব মন্ত্রী যারা ওইভাবে ক্ষমতায় না আসলে কোনদিন আপনার এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারতো না, তারা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই ধরনের উক্তি, এটা থেকে বিরত থাকবে ভবিষ্যতে, এবং এই ধরনের উক্তি করলে তার যথাযোগ্য জবাব কিন্তু এই দেশের জনগণ আপনাদেরকে দেবে। এই সঙ্গে আপনার আমি এটাও বলতে চাই, আমরা সবাই দেশের মানুষ, সবাই কোটি কোটি মানুষ দোয়া করছে আল্লাহর কাছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে তার বাসায় ফিরতে পারেন। আমরাও সে দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সুস্থ করে তার বাসায় নিয়ে আসেন, এবং ইতিমধ্যে যারা করোনায়, অন্যান্য যারা আমাদের করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে তারা যেন সুস্থ হয়ে দেশে ঘরে ফিরতে পারেন। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, এই যে আপনার ঈদের আগে রমজান মাসে আপনার যে লকডাউনকে কেন্দ্র করে তার সুযোগ নিয়ে এই যে আপনার কত শত মানুষকে যে আপনার গ্রেপ্তার করা হলো, কি করা হচ্ছে যে তার নাকি আপনার, আমি গতকাল এটা বলেছি, গত পরশু বলেছি যে তারা আপনার এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে, সহিংসতার সঙ্গে সব জড়িত, দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এখন সহিংসতা তৈরি করলেন আপনারা, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করছেন। সহিংস ব্যাপারই তো ছিল না। যদি আপনার বাইতুল মোকাররমে আপনার মিছিলটা করতে দিতেন বা সমাবেশটা করতে দিতেন, তাদের কোনো সমস্যা ছিল, সেখানে আপনারা আক্রমণ করলেন। এবং শুধু পুলিশ আক্রমণ করেন, র্যাব আক্রমণ করেন, এখানে আওয়ামী আপনার সন্ত্রাসীরা আপনার সেখানে গিয়ে আক্রমণ করেছে, সবখানেই তাই, চট্টগ্রাম বলেন বা আপনার ব্রাহ্মণবাড়ি এবং সবটাই। তো সেইখানে আপনারা এখন অ্যারেস্ট করছেন, সমস্ত নাম করে আরেকটা যারা আছেন তাদেরকে অ্যারেস্ট করছেন এবং তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন, রিমান্ডে নিচ্ছেন। বিএনপি নেতা কর্মীদেরকে আপনাদের রিমান্ডে দিচ্ছেন। আমাদের নিপুণরা এখন পর্যন্ত আপনার সে কারাগারে 3 বার তাকে রিমান্ডে নিয়ে গেছে এই সময়। তো আমাদের আহ্বান থাকবে যে ঈদের আগেই সকলকে মুক্তি দিয়ে দেয়। আর কারাগারে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘকাল ধরে আটক করে রেখেছেন,
আমাদের আব্দুল সালাম বিট্টু সাহেব আছেন, যেমন বাবর সাহেব আছেন, এবং আরো বেশ কিছু নেতা আছেন যাদেরকে আমরা অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে আমরা বিশেষ করে করোনার ভয়াবহ করোনার সময় তাদের স্বাস্থ্যের কথা নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই মুক্তির জন্য আহ্বান জানাচ্ছি। আর আল্লাহর হুকুম, এই দেশের মানুষের দোয়া, কোটি কোটি মানুষের দোয়া, ইনশাআল্লাহ বেগম জিয়া সুস্থ হয়ে তার ঘরে ফিরবেন, এটাই আমরা আশা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একটু বেশি সময় নিয়ে কথা বলছি, সেজন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু রাজনীতিতে আবেগের বাইরে হয় না, মাঝে মাঝে কিছুটা আবেগ হয়ে যায়। আমার অনেক বয়স হচ্ছে, আপনার প্রায় ৭৩ বছর পর, এবার ৭৩ পড়েছি। কিছুক্ষণ আগে ইনসারকে বলছিলেন যে আমরা জানি না আমরা কি দেখতে পাবো, ভবিষ্যতে কি দেখে যেতে পারবো। আপনাদের জেনারেশন কোন বাংলাদেশে আপনারা থাকবেন এটা আপনারা নির্ধারণ করবেন। আপনারা সত্যিকার অর্থে মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনারা থাকতে চান, সেটা আপনাদেরকে নির্ধারণ করতে দেখতে হবে। মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কাউকে না কাউকে তো কথা বলতে হবে। আমরা কি জেনে শুনে আমাদের এই দেশ থেকে আমরা আপনার এই ধ্বংসের দিকে চলে যেতে দেখবো? জেনে শুনে দেখবো? আমি বিএনপির কথা বলছি না, আওয়ামী লীগের কথা বলছি। জেনারেশন প্রজন্ম কোথায় যাচ্ছে? এই যে দেখুন, আপনার ছাত্রদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেয় না, একটার পর একটা সেই আমরা সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে থাকি। 2টা বছর ধরে আমাদের ছেলেমেয়েরা আপনার লেখাপড়া থেকে বঞ্চিত, কমপ্লিটলি বঞ্চিত। 2টো ক্লাস থেকে আগেই তৈরি হয়েছে, সেটাকে আরো তৈরি করা হচ্ছে যে অনলাইনে সমস্ত যারা পড়াশোনা করছে তারা কিছুটা করছে, বাকি করছে। সেদিন দেখলাম আপনাদের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে ক্লাস 4-এ পড়ে, সে বাদাম বিক্রি করছে, সে স্কুলে পড়তো। বলছে যে যেহেতু লকডাউন স্কুল বন্ধ হয়ে গেছে, আমি আমার মাকে সাহায্য করার জন্য বাদাম বিক্রি করছি। প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে, এবং আমরা আমাদের বলছে যে প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদেরকে প্রণোদনা দিচ্ছেন কোথায় দিচ্ছেন? এই যে লক্ষ কোটি মানুষ, তারা আপনার এখানে প্রায় আমাদের একটা হিসাব, যেটা মানে ইকোনমিক্সের হিসাব আর কি, যে প্রায় 6 কোটি মানুষ আপনার ইনফর্মাল সেক্টরে কাজ করছে, তাদের 85% আপনার বেকার, কোনো এখন আয় নেই, তার সমস্ত বন্ধ, এভরিথিং ইজ ক্লোজ। কয়েকদিন ঈদের আগে আপনার কিছু দোকানপাট খুলে দিলে সমস্যার সমাধান হবে না। আমরা বলছি এদের কাছে ক্যাশ টাকাটা পৌঁছায়, খুব কঠিন কাজ না। আপনাদের প্রত্যেকের আইডিয়া আছে, আইডিয়া আছে, প্রত্যেকের আছে, সেগুলো তৈরি করা যায়। সেখানে আপনাকে ব্যবস্থা করে মোবাইলের মাধ্যমে টাকাটা পৌঁছে দেওয়া যায়, আন্তরিকতা থাকলে অবশ্যই দেওয়া যাবে। আপনি 10 কোটি, 10.5 কোটি টাকা অথবা 19 কোটি টাকা দিয়ে বলছেন যে দিয়েছি, কেন আপনারা আজকে 10,000 কোটি টাকা খরচ করছেন না? এরাই তো মানুষ, 1/3 অফ দি পপুলেশন, তাদের জন্য 10 কোটি টাকা আপনারা খরচ করতে পারছেন না। আপনারা যে মেগা প্রজেক্ট করছেন, কেউ পাতাল রেল করবেন বলছেন, সবকিছু করবেন, ভালো কথা, বাট এট দ্য কস্ট অফ হোয়াট? কার টাকা দিয়ে করছেন? প্রত্যেক সম্পত্তি থেকে তো করছেন না, সম্পূর্ণ এই দেশের মানুষের ট্যাক্সের টাকা থেকে, পকেট থেকে টাকা নিচ্ছেন। এবং আজকে দেখুন, এই যে ধারের টাকা নিতে নিতে, ঋণের টাকা নিতে নিতে বাংলাদেশের মানুষের টাকা তো সব ঢুকিয়ে ফেলেছেন, খেয়ে ফেলেছেন। আপনারা এখন ব্যাংক থেকেও আর আপনার নোট নিতে পারছেন, এরকম অবস্থা নাই, টাকা ছাপা যাবে কয়েকদিন পরে করছেন। অথচ আপনারা যারা এই প্রবাসীরা যারা আমাদেরকে টাকা পাঠায়, তারা 77% আমরা আনএমপ্লয়েড, যারা দেশে ফিরেছে। দেশে যারা ফিরেছে তারা 77% আনএমপ্লয়েড। এদের জন্য কোনো ব্যবস্থা করেনি। আমরা আমাদের প্রণোদনার কথা বারবার করে বলছিলাম, এদের জন্য বরাদ্দ রাখেন, তাদেরকে দেন, দরকার এককালীন টাকাও তাদেরকে দেন, যারা আপনি এসে পারেন। যাই হোক, আমি অনেকগুলো কথা বলেছি, আপনারা কিছু মনে করবেন, আজকে সময় নিয়ে নিলাম, কারণ এটার আমি কিন্তু আজকে ওই জন্য কোনো প্রিপেয়ার স্পিচ বা এখান থেকে আপনারা যেটা ভালো করবেন, শুধু একটাই অনুরোধ থাকবে, কেউ ডিস্টর্ট করেন না আর কি। দুর্ভাগ্য আমাদের যে আমরা আপনাদের আমাদের সবচেয়ে বড় কাছে আছে লোক, প্রিয় মানুষ, এবং আমরা আশা করি এই দেশকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট অতীতে আপনারা করেছেন, এখনো করছেন। এই সীমাবদ্ধতার মধ্যে আপনারা যেটা করছেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্ব, আমরা কৃতজ্ঞতার সঙ্গে সেটাকে স্মরণ করি। তারপরেও মাঝে মাঝে হঠাৎ করে একজন এই কাজটা করে ফেলে, সেটা অনুরোধ করবো যে কোনো কিছু বলার আগে, লেখার আগে একটু আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা ওই জিনিসটা সত্যি সত্যি এইভাবে করেছি কিনা।
আর একটা রাজনৈতিক নেতা সে অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু একটা জায়গায় আসে। আমি শুধু আমার কথা বলছি না, এভরিবডি তার কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছু ত্যাগ করে একটা জায়গায় আসে। হঠাৎ করে তাকে একটা ছোট্টখাটো কথা দিয়ে তাকে মেলাইন করে দেওয়া, তার সমস্ত জীবনের ক্যারিয়ারটাকে নষ্ট করে দেওয়া, এটাও বোধহয় আমার মনে হয় যে সঠিক নয়। আমি ব্রাদার্স এন্ড সিস্টার্স আমি কথাটা বলছি, নট টু বি কোটেড। কারণ এটা এই কতগুলো সংস্কৃতি আমাদের তৈরি করা ছিল সেগুলো নষ্ট করে ফেলেছে। এর সাথে এই আওয়ামী লীগটাই এই সংস্কৃতি তৈরি করা দরকার। ডেমোক্রেটিক কালচার না হলে কোনোদিন ডেমোক্রেসি হবে না। ডেমোক্রেটিক কালচার যে ডেমোক্রেসি না থাকে এনি ডেভেলপমেন্ট উইল নট বি সাস্টেনেবল, কোনটাই সাস্টেনেবল হবে না। ওই জন্যই অনুরোধ করবো, আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলেই চেষ্টা করি। আমি জানি অনেক প্রতিবন্ধকতা আছে, এটা দেখা যাবে না, কিন্তু সবখানেই আমরা ইড করে যাই। এই যে আপনার আমি বলতে চাইনি, বলতে চাই না এখন আর কি, এখনো ডাইরেক্ট করে সরকার করাচ্ছে না যে জন্মদিনে আবার কথা বলতে শুরু করবে। হোয়াট দ্য হেল, এটা কি কোনো প্রাসঙ্গিক বিষয় হতো? এবং একটা ভুয়া রিপোর্ট তৈরি করে, হ্যাঁ এভার কেয়ারের যে আপনার এটা আছে, আপনার রিপোর্টটা আছে, শুধু ডেট অফ বার্থটা চেঞ্জ করে দিয়েছে। আপনার অরিজিনাল যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে কিন্তু ওই দিন তারিখটাই আছে। এটা কিন্তু আমি এটা কিন্তু আমি কথা বলছি না, এটা দয়া করে এটা নোট করবেন না, এটা আমি জাস্ট কথার কথা বললাম। এটা নিয়ে তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছে এবং সজীব ওয়াজেদ জয় কথা বলছে এবং মিডিয়া আসতেছে, এটা নিয়ে তো আপনাদের আপনারা এখন এটাকে নিয়ে কথা বলতে থাকেন না, ম্যাডামের আসল জিনিসটাই চলে যাবে অন্যদিকে, ডাইরেক্ট হয়ে যাবে। এবং আপনারা যেটা করবেন এই কারণে কথা বলতে চাইনি। গতকাল এটা সারাদিন ভাইরাল ছিল, থাকুক, তাতে আমাদের কিছু আসে না, আমরা ওই জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই না। ফর গডস সেক আওয়ামী লীগের ট্র্যাকের মধ্যে আমরা পা দিতে চাই না। এটা অনুরোধ করবো, আপনারা আমি আবারও বলছি, অনুরোধ করছি যে ডাইরেক্ট যেন আমরা না করি, আমরা যেন ঠিক জায়গায় ফোকাসটা করি, আমরা ঠিক জায়গায়। আমার একটা প্রশ্ন আছে, আমি যদি বলতে চাচ্ছি আজকে দীর্ঘ 12 বছরও এক যুগেও আমাদের বিএনপি চেয়ারপারসনকে নিয়ে একটি মানবিক রিপোর্ট হলো না। আজকে আপনি 12 বছর পরে আপনাকে অনুরোধ করতে হলো একটি মানবিক অনুসন্ধানী রিপোর্ট করার জন্য, এটা কেন? নাম্বার 1। আর শেষ প্রশ্ন এটা আমার ব্যক্তিগত বিষয়। গতকাল বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার 37 বছর আজের পদার্পণ দিবস ছিল। এই দিবস উপলক্ষে আপনাকে প্রতি বছরের প্রধান অতিথির একটা আলোচিত প্রদর্শনী করি, কিন্তু এবারে প্রতিকূলতার জন্য করতে পারিনি, এই কারণে দুঃখিত। আমরা দুঃখিত যেটা আপনারা এখন করতে পারেননি বা এই সমস্যাটা করতে পারেন না। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের কোরআন শরীফের মধ্যে আছে যে আমি তোমাকে সেই নেতা দিই যা তোমার প্রাপ্য, অর্থাৎ ইউ গেট যেটা তুমি ডিজার্ভ করো। আমরা গত 50 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছি ওই জায়গায় এই মূল্যবোধগুলো তো আমাদের সব শেষ করে ফেলেছে, এই কথা আমি আগেই বলছি। এই মূল্যবোধগুলোকে আপনাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আজকে দেখুন ভারতবর্ষের নির্বাচন হলো পশ্চিমবাংলায়, সবচেয়ে হচ্ছে পশ্চিমবাংলায় আপনার মমতা ব্যানার্জি বিপুল ভোটে তৈরি হয়েছে। বেসিক জায়গাটা কেন? পশ্চিমবাংলার মানুষ এখনো তাদের যে ভ্যালুস মূল্যবোধগুলো সেগুলোকে তারা ধারণ করে, অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক মূল্যবোধ। ওই জায়গায় কিন্তু তারা ডিফিট করতে পারে না, দীর্ঘকালের কালচারের কারণ হয়েছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলা হতো যে বাট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস, বেঙ্গল ইন্ডিয়া থিংস টুডে আপনার আপনার হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ বেঙ্গল আজকে যেটা ভাবছে এটা এত অ্যাডভান্স সেটা ইন্ডিয়া ভাবছে পরে। আজকে বাংলার সামগ্রিকভাবে পুরো এই বাঙালির একটা নিজস্বতা, সেই নিজস্বতা হচ্ছে চিন্তা ভাবনা, আপনার শিক্ষা, জ্ঞানের চর্চা, এটা বরাবরই ছিল এবং অ্যাডভান্স ছিল সবসময়। কারণটাও ছিল অবশ্য আপনার কারণগুলো তো আপনার বুঝতে হবে। কারণটা ছিল যে ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল, প্রথম দিকে ক্যালকাটাই ছিল আপনার ক্যাপিটাল, এবং একটাই ছিল আপনার ফোর্ট উইলিয়ামকে কেন্দ্র করে কিন্তু এখানে শিক্ষা জ্ঞান সবকিছু বেড়ে উঠেছে। এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রোগ মুক্তির জন্য আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আবারও যে আপনারা সবাই দোয়া করবেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দ্বিতীয়ত
আপনাদের মাঝে মাধ্যমে আমি সবটা দেশবাসীকে আপনার এই দুঃসময় ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহর কাছে যেন গোটা জাতি আপনার এই করোনা মুক্ত হতে পারে এবং এই ভয়াবহ ফ্যাসিস্ট যে আগ্রাসন সেই আগ্রাসন তারা মুক্ত হতে পারে। ধন্যবাদ। আমরা তো ভাই আবেদন করিনি, আমি আগেও বলছি অ্যাপ্লিকেন্ট আমরা ছিলাম না, এটা তো আমরা করেছি আপনাকে অ্যাপ্লিকেন্ট আমরা ছিলাম না। আপনার পরিবার তারা তাদের মতো করে করেছে, তারা করবে সবকিছু, যদি তারা মনে করে তারা করবে। আমাদের যে বক্তব্য রাজনৈতিকভাবে যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে থ্যাংক ইউ।